আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। যুবলীগ নেতা বাপ্পির পরিকল্পনায় ওসমান হাদি হত্যা বলছে ডিএমপি। 20 দিনের মাথায় ফয়সাল সহ 17 জনকে অভিযুক্ত করে চার্জশিট। ত্রিমুখী অভিযোগে দ্বিগুণ দামেও সিলিন্ডার পাচ্ছেন না এলপিজি ভোক্তারা। খুচরা ব্যবসায়ীদের কারসাজি বলে উপদেষ্টার অভিযোগ। ঢাকা 17 আসনের নেতাকর্মীদের সঙ্গে তারেক রহমানের মত বিনিময়, দলকে আরও সুসংগঠিত করতে করণীয় নিয়ে আলোচনা। প্রার্থিতা ফিরে পেতে হামিদুর ও মান্না সহ আরও প্রার্থীর আবেদন। পাতানো নির্বাচনের চেষ্টা হলে এনসিপির মাঠে নামার ঘোষণা। 24-এ গণহত্যার অভিযোগে সালমান আনিসুলের বিরুদ্ধে অভিযোগ গঠন নিয়ে আদেশ 12 জানুয়ারি। দুজনকে মূল পরিকল্পনাকারী উল্লেখ। এবং কুড়িগ্রামে শীতার্তদের ট্রাই ফাউন্ডেশনের কম্বল বিতরণ। অসহায় মানুষের পাশে দাঁড়াতে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শুরুগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলেছে বিস্তারিত সংবাদে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার চার্জশিট দিয়েছে ডিবি। হাদি মারা যাওয়ার 20 দিনের মাথায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ মঙ্গলবার আদালতে হত্যার মূল পরিকল্পনাকারীর ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি ও ফয়সাল করিম সহ 17 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। ওসমান হাদিকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে হত্যা করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। বিস্তারিত মইনুল হাসানের রিপোর্টে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্তে উঠে এসেছে হাদির রাজনৈতিক আদর্শ ও অবস্থানগত দ্বন্দ্ব থেকেই পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড হয়। মঙ্গলবার হাদিকে গুলিবর্ষণকারী হিসেবে চিহ্নিত ফয়সাল সহ 17 জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেওয়া হয়েছে। ডিএমপির মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে একথা জানান ডিবি প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম। ডিবি জানিয়েছে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 6 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম চৌধুরী ওরফে বাপ্পি এই হত্যাকাণ্ডের নির্দেশদাতা। বাপ্পির পরিকল্পনাতেই ক্যাডার বাহিনী নিয়ে এই হত্যাকাণ্ড সম্পূর্ণ করা হয়। তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে ভিন্নধর্মী রাজনৈতিক ধারার সূচনা করেন। বিভিন্ন সময়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সংগঠনের বিগত দিনের কার্যকলাপ সম্পর্কে তিনি সভা সমাবেশ, ইলেকট্রনিক ও সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম সমালোচনামূলক জোরালো বক্তব্য প্রদান করেন। চার্জশিট দেওয়া 17 জনের মধ্যে 11 জন গ্রেপ্তার এবং 6 জন পলাতক রয়েছে। তারা হলেন শুটার ফয়সাল, মোটরসাইকেল চালক আলমগীর, যুবলীগ নেতা বাপ্পি, ফয়সালকে পালাতে সহায়ককারী ফিলিপ, ফয়সালের বোন জেসমিন ও বোনের জামাই মুক্তি মাহমুদ। আর শুটার ফয়সাল করিমের ভিডিও বার্তাগুলো সঠিক বলে ফরেনসিক পরীক্ষায় নিশ্চিত হয়েছে ডিবি। 109 এবং 34 ধারায় অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয়ে উল্লেখিত আসামিদের বিরুদ্ধে বর্ণিত ধারায় অভিযোগপত্র আজকে দাখিল করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন 12 ডিসেম্বর ঢাকায় পুরানো পল্টনে বক্স কালভার্ট রোডে রিকশায় থাকায় ওসমান হাদিকে গুলি করা হয়। পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শহীদ ওসমান হাদি। মইনুল হাসান, চ্যানেল আই, ঢাকা। এবারে জাতীয় সংসদ নির্বাচন 2026 প্রসঙ্গ।
ঢাকা ১৭ আসনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই বৈঠকে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন। তারা জানিয়েছেন, তারেক রহমানের নির্বাচনী আসনের মানুষের আশা আকাঙ্ক্ষা নিয়ে আলোচনা হয়েছে। দলকে আরও সংগঠিত করতে কী করণীয় তা নিয়েও আলোচনা হয়েছে। রাহুল রায় রিপোর্ট। বেলা ১১টার কিছু আগে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ৬ ও ঢাকা ১৭ আসনে নির্বাচনে দলের প্রার্থী তারেক রহমান সকালে ঢাকা ১৭ আসনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় বিএনপি এবং যুবদল ও ছাত্রদলের নেতারাও ছিলেন বৈঠকে। এই এলাকায় ওনার বসবাস, এখানে রাজনৈতিক অফিস, নেতাকর্মীদের সাথে আরও গভীরভাবে তাদের সাথে পরিচিতি এবং এই এলাকার সার্বিক অবস্থা জানার জন্যই আজকের এই মতবিনিময় সভা বা আলোচনা সভার মতো। সামনে যেহেতু নির্বাচনের প্রসঙ্গ তো আসবেই, কিন্তু এটা মূলত সাংগঠনিক একটা মতবিনিময় সভা ছিল। এখানে যেহেতু আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজেই নির্বাচন করছেন ঢাকা ১৭ আসন থেকে, তো একজন প্রার্থী হিসাবে তিনি একই সাথে উনি দলের চেয়ারম্যান, আবার একই সাথে উনি কিন্তু এই আসনের প্রার্থীও। তো যারা আমাদের নেতৃবৃন্দরা রয়েছে, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মূল দল, সবার সাথে তিনি আলোচনা করছেন। ভোটারদের থেকে কি সমস্যাগুলোর কথা স্পেসিফিক করা হয়েছে সেগুলো উনি এখানে লিপিবদ্ধ করা হয়েছে, এবং দলের পক্ষ থেকে সেই সমস্যাগুলোকে কিভাবে সমাধান করা যায় বা কি দলের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হবে সেগুলো উনি ওনার পক্ষ থেকে বলে দিয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে দলের কার্যালয়ের শোক বইয়ে সই করেছেন সঙ্গীত শিল্পী ও বিসিবি পরিচালক আসিফ আকবর। লিডার যাওয়ার সময় আমাকে কুশল বিনিময় করলেন, জিজ্ঞেস করলেন কেমন আছি, আমি বললাম ভালো আছি। এই নতুন প্রজন্মের রাজনীতি শুরু হয়েছে বিএনপিতে। বিএনপি যদি মনে করে যে আমাকে তাদের কাজে লাগবে, ডাকবে, আমি তো সবসময় দলের জন্য নিবেদিত প্রাণ আছি, সমর্থক। কিন্তু পদ পদবি বা দলের কাছ থেকে কিছু চাওয়া পাওয়ার নাই আমার। বুধবারও ঢাকা ১৭ আসনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাতিল হওয়া প্রার্থিতা ফিরে পেতে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছেন জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না সহ অনেক প্রার্থী। ১% ভোটারের সই সংক্রান্ত বিধান পরিবর্তনের দাবি জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। সিইসির সাথে বৈঠক করে এনসিপির মুখপাত্র বলেছেন, রাজনৈতিক কার্যালয়ে গিয়ে একটি দলের চেয়ারম্যানের সাথে প্রশাসনের কর্মকর্তাদের বৈঠক, এমনকি একটি গোয়েন্দা সংস্থার প্রধানের সাক্ষাৎ অশনি সংকেত। তিনি বলেন, আরেকটি পাতানো নির্বাচনের চেষ্টা হলে মাঠে নামবেন তারা। আরও জানাচ্ছেন নাজিব বেগ। যাচাই বাছাই শেষে ৩০০ আসনে ৭২৩ জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তারা। তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে দ্বিতীয় দিনেও সকাল থেকেই নির্বাচন ভবনে আসতে থাকেন অনেক প্রার্থী ও সমর্থকরা। প্রার্থিতা ফিরে পেতে আপিল করেছেন কক্সবাজার ২ আসনে জামায়াতের প্রার্থী ও দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। বগুড়ার ২ আসনে প্রার্থিতা ফিরে পেতে আপিল করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। প্রার্থিতা বাতিল নিয়ে স্বতন্ত্র প্রার্থীরা তুলে ধরেন নানা অভিযোগ। কোনোভাবেই যারা যোগ্য মানুষ তাদেরকে সামনে না আসতে পারে এই চিন্তা করে এই রুলসটা তৈরি করেছিল শেখ হাসিনা, এবং সেটা বাস্তবায়ন করছে ইন্টারিম গভর্নমেন্টের এই নির্বাচন কমিশন। সো আমরা এটার নিন্দা জানাচ্ছি। ফান্ডামেন্টাল রাইটসকে হরণ করা হচ্ছে। আমাকে অন্যায়ভাবে আমি সহ সকল স্বতন্ত্র প্রার্থীকে এই শর্তটি জুড়ে দিয়ে দেশের নির্বাচন ব্যবস্থাটাকে নষ্ট করে ফেলা হচ্ছে। মঙ্গলবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করে এনসিপির প্রতিনিধি দল। পরে দলের নেতারা অভিযোগ করেন, প্রশাসনের হস্তক্ষেপে আবারও কোনো কারচুপির নির্বাচন হবে কিনা সেই শঙ্কা তৈরি হয়েছে। একটা পার্টির পলিটিক্যাল অফিসের দিকে আমরা দেখছি যে নিয়ম বহির্ভূতভাবে অনেক সরকারি কর্মকর্তারা এবং গোয়েন্দা সংস্থার প্রধানরা যাওয়া শুরু করেছেন। তো এই বিষয়গুলো যদি এভাবেই চলতে থাকে এবং আমরা যদি দেখি বাংলাদেশে আরও একটি পাতানো নির্বাচনের প্লট সাজানো হচ্ছে, তাহলে অবশ্যই তখন আমাদেরকে রাজপথ বেছে নিতে হবে। নির্বাচন নিয়েও শঙ্কা আছে উল্লেখ করে তিনি বলেন, ইসিকে নিজেদের নিরপেক্ষতা প্রমাণ করতে হবে নির্বাচন কমিশনকে। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে ইউরোপীয় ইউনিয়নের সর্বোচ্চ সহযোগিতার কথা জানিয়েছে ইইউ প্রতিনিধি দল। রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের বৈঠক শেষে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, আগামী সংসদ নির্বাচনে বিএনপির কী ধরনের ভূমিকা থাকতে পারে সে বিষয়ে জানতে চেয়েছেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা। তিনি বলেন, এবারের নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের বড় সংখ্যক পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্ত প্রমাণ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গ্রহণযোগ্যতা রয়েছে। এই কারণ হলো যে বিগত কয়েকটা নির্বাচনে ইউরোপিয়ান ইউনিয়ন কোনো পর্যবেক্ষক পাঠায় নাই। এই নির্বাচনটা অবাধ, সুষ্ঠু হবে, শান্তিপূর্ণ হবে এবং জনগণের আকাঙ্ক্ষা এখানে প্রকাশিত হবে, এইটা ধারণা করেই ইউরোপিয়ান ইউনিয়ন এবার একটা বড় নির্বাচনী পর্যবেক্ষক দল পাঠাচ্ছে। নির্বাচনের পরিবেশ এখন যে আছে আলহামদুলিল্লাহ ভালোই তো আছে, কাজে এই নিয়ে অন্যদের বলার কি আছে। আর আরেকটা যে আপনাদেরকে আমি বলে রাখি আর কি, সেটা হলো এই নির্বাচনটা আমাদের দেশের, এই নির্বাচনটা আমাদের। এই ব্যাপারে অন্যদের কথা তো আপনারা কেন এটা নিয়ে বেশি আগ্রহ প্রকাশ করেন? তবে আমাদের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বন্ধু যারা, সহযোগী যারা, তাদের সঙ্গে তো আলোচনায় আগ্রহ থাকবে আমাদের। ইঞ্জিনিয়ার সাহেব, বাড়ির ডিজাইন তো হলো, কিন্তু কোন রড দিয়ে বাড়ি বানাবো? অবশ্যই আকিজ ইস্পাত, কারণ ভালো মানের 500W রডের ইল্ড স্ট্রেংথ 500 MPa, টেনসাইল স্ট্রেংথ 625 MPa আর সর্বোচ্চ গুণগত মানের আকিজ ইস্পাতের টেনসাইল স্ট্রেংথ 700 MPa, অর্থাৎ ভালো মানের রডের থেকেও 12% বেশি। বুঝেছি, এখনই অর্ডার করছি অধিক শক্তিশালী আকিজ ইস্পাত। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে নিবন্ধন করেছেন 15,33,682 জন। এর মধ্যে দেশে নিবন্ধন করেছেন 7,72,542 জন। এ তথ্য জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন, সরকার আশা করছে পরবর্তীতে এই নিবন্ধন 1 কোটিতে পৌঁছে যাবে। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ভোট ও গণভোটের প্রচারে গাড়ির সংখ্যা বাড়ানো হয়েছে, প্রচার কাজে উপজেলার সংখ্যাও বাড়ানো হয়েছে। সংবাদ সম্মেলনে প্রেস সচিব বলেন, কোনো প্রার্থীর পক্ষে সরকারের কাজ করার সুযোগ নেই। চিফ অ্যাডভাইজার বলেছেন এটা একটা ঐতিহাসিক ঘটনা। ইলেকশন কমিশন আমাদেরকে জানিয়েছে যে ডায়াসপোরা ভোটারের ক্ষেত্রে ইনক্লুশন, গ্লোবাল ইনক্লুশন রেটটা হচ্ছে 2.7%, আর আমাদের এখানে ফার্স্ট ইয়ারেই সেটার 5%-এর উপরে হয়েছে। প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার সাথে সাথে এরা তাদের পোস্টাল ব্যালটটা দিতে পারবেন, সেটা 21শে জানুয়ারি থেকে। হোম মিনিস্ট্রির তরফ থেকে আমাদেরকে বলা হয়েছে যে ইলেকশন কমিশনের জন্য যে প্রস্তুতি সেটা খুব পূর্ণদমে চলছে। 75% সিকিউরিটি ফোর্সের মেম্বার যারা পুলিশ, আনসার, কোস্টগার্ড, বিজিবি, তাদের ট্রেনিং অলরেডি কমপ্লিটেড হয়ে গেছে, বাকিটাও খুব দ্রুত কমপ্লিট হবে। ত্রিমুখী অভিযোগে বিপদে এলপিজি ভোক্তারা। দ্বিগুণ দামেও গ্যাস সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির বাজারে অরাজকতা চলছে। খুচরা ব্যবসায়ীরা কারসাজি করে এই পরিস্থিতি তৈরি করেছে বলে অভিযোগ করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা। কিন্তু খুচরা ব্যবসায়ীরা বলছেন সরবরাহ নেই। আন্তর্জাতিক বাধ্যবাধকতা সহ বিভিন্ন সমস্যার কথা জানান উদ্যোক্তারা। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। এলপি গ্যাসের সিলিন্ডার যেন এখন সোনার হরিণ। দেশ জুড়ে হাহাকার অবস্থা। অনেক দোকানেই গ্যাসের সিলিন্ডার নেই, কোথাও থাকলেও দাম দিতে পকেট ফাঁকা। বেশিরভাগ সময় সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি হয় না। বর্তমান অবস্থা আরও খারাপ। খুব খোঁজাখুঁজির পরে যে কারণ বাজার থেকে গিয়ে নিয়ে আসছি, তাও 727 জনের পরে সিরিয়াল দিলে। খুচরা বিক্রেতারা বলছেন সরবরাহ নেই। আমরা তো এখন রীতিমতো মবের শিকার হচ্ছি। কোম্পানি আমাকে সেক্ষেত্রে গ্যাস দিচ্ছে 20টা থেকে 30টার মধ্যে, কিন্তু আমার তো 150টা গ্যাসের চাহিদা। ত্রিমুখী সমস্যার কথা জানালেন উদ্যোক্তা। গ্লোবাল সাপ্লাই চেইনে শর্টেজ আছে এলপিজির, 1। 2 নম্বর হচ্ছে এই শীতকালীন সময় এলপিজির ব্যবহার বেড়ে গেছে। মূলত যে কারণটা এসে দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে ইউএস স্যাংশন এসছে পরিবহন খাতে, জাহাজে। এই সময়টা কিন্তু দীর্ঘমেয়াদী হবে না। এলপিজি এসে পৌঁছায়নি, যেগুলা অন্য ভ্যাসেলসে আসবে,
খুব শীঘ্রই আগামী 10 তারিখ 15 তারিখের ভিতরেই আপনি দেখবেন এলপিজি সরবরাহ বেড়ে গেছে। জ্বালানি উপদেষ্টা বললেন, সংকট নেই, কারসাজি করে এই পরিস্থিতি তৈরি করা হয়েছে। এলপিজি যারা করে তারা আশা করতেছিল যে এলপিজির দাম বাড়বে, যেটা আপনারা দেখছেন যে বিআরসি 53 টাকা না কত টাকা যেন বাড়াইছে। তো এইটার অনেকে সুযোগ নেওয়ার চেষ্টা করছে। যে অস্বাভাবিক যে হয়েছে, এটা একটা কারসাজির মাধ্যমে করা হয়েছে এবং সরকার এই জন্য ব্যবস্থা নিচ্ছে। কিন্তু ভবিষ্যতের জন্য আমরা এই জাহাজীকরণের যে সমস্যা আছে সেটাকে আমরা দেখার চেষ্টা করতেছি। একে অন্যকে দোষারোপ করলেও সংকট সমাধানে এখনও তেমন কোনো উদ্যোগ দৃশ্যমান নয়। সরকার বলছে খুচরা ব্যবসায়ীরা কারসাজি করে এলপিজির দাম বাড়িয়েছে, আর খুচরা ব্যবসায়ীরা বলছে তারা সরবরাহ পাচ্ছে না। আবার যারা আমদানি করে তারা বলছেন যে তাদের জাহাজে আটকে আছে, জাহাজে মাল আনতে পারছেন না। ত্রিমুখী এই পরিস্থিতিতে ভোক্তা পড়েছে মহাবিপদে। না পারছেন রান্নার গ্যাস জোগাড় করতে, পয়সা দিয়েও না পারছেন গ্যাস আনতে। এই পরিস্থিতি কখন কিভাবে সমাধান হবে সেই অপেক্ষায় সবাই। রাজধানীর একটি দোকান থেকে রফিকুল বাশার, চ্যানেল আই। এ পর্যায়ে দেখুন চ্যানেল আই ডিজিটালের ক্যামেরায় মঙ্গলবার আশুলিয়ায় ভোক্তা অধিকারের অভিযানের চিত্র। মানুষের জনগণের এরকম ভোগান্তির মধ্যে ফেলছেন কেন? হ্যাঁ, 2500 টাকা দিলে গ্যাস কোথেকে আসবে? 1300 টাকা দিলে গ্যাস নাই, যখন যদি বলে 2400 টাকা তখন গ্যাস বের কোথা থেকে? কতগুলো আছে এখন? এই আপনার কাছে কতগুলো আছে? সিলিন্ডার কতগুলো আছে? ট্রাক আসছে কবে? তাহলে বিক্রি কোথা থেকে করবে? গোডাউন কয়টা আপনার? আসছে কালকে রাতে 4টা বাজে মাল আসছে। আমি ছিলাম। 2400 করে কেন মানুষের কাছে দাম চান? 2400 টাকা বেশি নেই। এখানে উপস্থিত অনেকে 2200 টাকা বেচছি। হ্যাঁ, অনেকে এই 2200 টাকা। এই ছেলে যাবে না, এখানে আসুন। আপনি কোথায় যাচ্ছেন? থাকেন এখানে। কেন তো 2200 কেন বিক্রি? 2400 না 2200 টাকা বেচা হইছে। তো ওটা তো দাম তো 1300 টাকা। আপনি 2200 এটা আমাদের কাছে কোম্পানি বেশি নিচ্ছে। কোন কোম্পানি বেশি? এই যে জাগতিক মাল আনতাম। ডকুমেন্টস আছে? এরা এই দেন না, মেমো দেন এখন। তাহলে তো বিশ্বাস করব না। খুব ভালো কথা। কতগুলো স্টকে কতগুলো আছে? না, মাল নাই বেশি একটা। মাল নাই, তাহলে 2200 টাকার কথা আসবে কেন? 2200 টাকা কেন চাইবেন? আমার কাছে তো মালই নেই। ওনার নামে প্রসিকিউশন বানান একটা। এখানে আপনি কি ডিলার না? তো ডিলারের দাম কি 1300 নাকি? না, ডিলার আগে বেশি যখন মাল ছিল अवेलेबल তখন বিক্রি করে। अवेलेबलের সাথে দামের কোনো তারতম্য হবে না। 1300 এর উপর বেচিনি। শুনুন, আপনি 1300 কেন বিক্রি করবেন? আপনি তো ডিলার প্রাইস 1300 না। 1300 বিক্রি করবে যে খুচরা ব্যবসায়ী সে বিক্রি। ইদানিং তো মাল যেহেতু ডিলার প্রাইস, আপনি 1300 টাকা বিক্রি করতে পারবেন না। 50,000 আপনাকে 50,000 টাকা জরিমানা করব। আর আপনি এত সার্ভিস দেওয়ার দরকার নেই। আপনার যেটা ডিলার প্রাইস বিক্রি করার দরকার ওটাই করবেন। যতগুলো আসবে কোনোটা স্টক করবেন না, সাথে সাথে বাজারে ছাড়িয়ে দিবেন। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার 21 বছরে আজই প্রথম জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হয়েছে। চলছে ভোট গণনা। সেখানে আছেন রিয়াজ ইসলাম, যাচ্ছি তার কাছে। রিয়াজ, ফলাফল ঘোষণায় কতক্ষণ লাগতে পারে? হাসিফ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম হল সংসদ এবং ছাত্র সংসদ নির্বাচন এর ভোট গ্রহণ 3টার সময় শেষ হয়েছে। তবে এখনও কিন্তু যে ভোটের যে কার্যক্রম, অর্থাৎ ফলাফল ঘোষণার জন্য যে ভোট গণনা কার্যক্রম, সেটি শুরু হয়নি। যত আসলে ব্যালট বাক্সগুলো রয়েছে সবগুলোই কিন্তু পরিপূর্ণভাবে এখানে সারিবদ্ধভাবে রাখা হয়েছে এবং সেটি নিরাপত্তা দিচ্ছে পুলিশ। কারণ এখানে যারা কর্মকর্তা ছিল তা এবং এখানকার যে জিএস এজিএস প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু এখান থেকে ভিসির সাথে মিটিং করতে গিয়েছেন। কারণ এটি আসলে তারা একসাথে মিটিং করবেন, কারণ এখানে যে ওএমআর মেশিনগুলো রয়েছে সেগুলো ত্রুটি দেখা দিয়েছে। কারণ একটি ওএমআর মেশিনকে গণনা করার পরে আরেকটি ওএমআর মেশিনে নেওয়া হয়, কিন্তু সেক্ষেত্রে দেখা গিয়েছে যে অর্থাৎ দুটির ফলাফল ভিন্ন আসে, যার কারণে মূলত এখানে এই ত্রুটির কারণে ভোট গণনা বর্তমানে বন্ধ রয়েছে। 6টার সময় থেকে আসলে বন্ধ রয়েছে। বর্তমানে যদি কথা বলি যে শিক্ষার্থীরা তারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছে তাদের প্রথম যেই কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ এবং হল সংসদ নির্বাচন সেটির ফলাফলের জন্য। তবে যে বিষয়টি জানি যে এবারের নির্বাচনে আসলে প্রায় 65% ভোট পড়েছে এবং শিক্ষার্থীরা আসলে এখানে
কেন্দ্রীয় সংসদের জন্য 21টি পদে 157 জনের দাঁড়িয়েছেন এবং 34টি পদের জন্য 190 জন প্রার্থী অংশ নিয়েছেন নির্বাচনে। 4টি প্যানেল রয়েছে এবং সেই 4টি প্যানেলে বিপি পদে 12 জন এবং জিএস পদে 9 জন, এজিএস পদে 8 জন লড়াই করছে এবং 6টি ওএমআর মেশিন এখানে রয়েছে এবং সেগুলো সবগুলো আসলে বর্তমানে বন্ধ রয়েছে। এবং শিক্ষার্থীরা যেটা আসলে বলছেন এবং আমরা যতটুকু আসলে মিটিংয়ের কথা জানতে পেরেছি বিভিন্ন সূত্রের মাধ্যমে, সেটি হচ্ছে যে এটি এখন আসলে শুরু হতে আরও অনেক সময় লাগবে এবং এই ফল গণনা হতে হতে আগামীকাল সকাল কিংবা দুপুর গড়িয়ে যেতে পারে। তো এখন পর্যন্ত আসলে সবাই অপেক্ষা করছে আসলে কখন শুরু হয় এই ভোট গণনা কার্যক্রম। রিয়াজ, আপনাকে ধন্যবাদ। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি জানাচ্ছিলেন রিয়াজ ইসলাম। 24-এর গণঅভ্যুত্থানে গণহত্যার অভিযোগে সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে 12 জানুয়ারি আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। আন্দোলনকারীদের হত্যা করতে শেখ হাসিনাকে কোনো পরামর্শ বা উস্কানি দেননি সালমান এফ রহমান ও আনিসুল হক, এমন দাবি করে তাদের অব্যাহতি দিতে ট্রাইব্যুনালকে বলেছেন তাদের আইনজীবী। আসামি দুজনকে গণহত্যার মূল পরিকল্পনাকারী উল্লেখ করে চিফ প্রসিকিউটর বলেছেন তাদের বিরুদ্ধে অবশ্যই অভিযোগ গঠন করতে হবে। রিপোর্ট আরও জানাচ্ছেন মাজহারুল হক মান্না। আসামিপক্ষের আইনজীবী তাদের যুক্তিতে ট্রাইব্যুনালকে বলেন, প্রসিকিউশন সালমান এফ রহমান ও আনিসুল হককে গ্যাং অফ 4 হিসেবে অভিহিত করেছে, অথচ 24-এর আন্দোলন দমনে শেখ হাসিনাকে পরামর্শ বা উস্কানি দিয়েছেন এমন কোনো প্রমাণ দিতে পারেনি রাষ্ট্রপক্ষ। তারা বলেন, ঢাকার বিভিন্ন জায়গায় 21 জন নিহত হওয়ার জন্য তাদের মক্কেলকে দায়ী করা হয়, যদিও সে সময় ডিএমপি কমিশনের নির্দেশে ওই হত্যাকাণ্ড হয়। রুলস অফ বিজনেসের দায়িত্ব দেওয়া আছে, সেই দায়িত্বের মধ্যে তাদেরকে এমন কোনো ক্ষমতা দেওয়া হয় নাই যেই ক্ষমতার বলে ওনারা আইন শৃঙ্খলা বাহিনীর তদারকি করতে পারেন অথবা তাদেরকে কোনো আদেশ দিতে পারেন। ঢাকার মেট্রোপলিটন যে কমিশনার হাবিবুর রহমান, তার অধীনস্থ যে পুলিশ বাহিনী ছিল তাদেরকে আইন প্রয়োগ করার নির্দেশ প্রদান করেছেন। পাল্টা যুক্তিতে চিফ প্রসিকিউটর বলেন, দায়িত্বের মধ্যে না থাকলেও ইন্টারনেট বন্ধ করে গণহত্যার ঘটনা আড়াল করা এবং কারফিউ দিয়ে আন্দোলনকারীদের শেষ করার কথা বলেছিলেন দুই আসামি। এই গণহত্যা কারফিউ দিয়ে মানুষকে নিশ্চিহ্ন করে দেওয়ার যে পরিকল্পনার সাথে তারা জড়িত ছিলেন, তারা ইনসাইট করেছেন, অ্যাবেট করেছেন, প্ল্যান করেছেন এবং সেগুলোর এক্সিকিউশনের ব্যাপারে কাজ করেছেন। তাদের বিরুদ্ধে প্রাইমা ফেসি যে এভিডেন্স এসছে তার ভিত্তিতে তাদের বিরুদ্ধে চার্জ গঠন করা ছাড়া কোনো বিকল্প নাই। সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে কারফিউ জারি এবং 50-এর বেশি মানুষকে হত্যা সহ 5 অভিযোগ আনে প্রসিকিউশন। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস গভীর সমুদ্রে গবেষণা ও সমস্যা চিহ্নিতকরণের ওপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি বলেছেন, দেশের স্থলভাগ যতটুকু তার সমপরিমাণ অঞ্চল জলভাগেও রয়েছে, কিন্তু এই সম্পদগুলো ঠিক মতো কাজে লাগানো যাচ্ছে না। সামুদ্রিক মৎস্য সম্পদ ও ইকোসিস্টেম নিয়ে গবেষণা জাহাজ আরভি ডক্টর ফিটস অফ ন্যান্সিনু এর মাধ্যমে পরিচালিত জরিপ ও গবেষণার প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়ার সময় এমন মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বিষয়ে একটি সভাও হয়েছে। সভায় ছিলেন মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার ও অন্যরা। গত বছর 21 আগস্ট থেকে 21 সেপ্টেম্বর পর্যন্ত এই জরিপ পরিচালিত হয়। 8টি দেশের 25 জন বিজ্ঞানী জরিপে অংশ নেন, যার মধ্যে 13 জন ছিলেন বাংলাদেশের। অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, নির্বাচনের আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারের মাধ্যমে দেশে যে বিভাজনের রাজনীতি শুরু হয়েছে তা বন্ধে নির্বাচন কমিশন ও সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না। রাজধানীতে এক মুক্ত আলোচনায় তিনি অভিযোগ করেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে যেভাবে মব উস্কে দেওয়া হচ্ছে তা নিয়ন্ত্রণে সরকার নিষ্ক্রিয়। আর জানাচ্ছেন লাইলা নওশীন। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এর ধারাবাহিক আয়োজন গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য মুক্ত আলোচনার এবারের বিষয় ডিজিটাল অর্থনীতি ও উদ্যোক্তা প্রসঙ্গ। যোগ দেন ডিজিটাল অর্থনীতি খাত সংশ্লিষ্ট উদ্যোক্তা, অর্থনীতিবিদ, রাজনীতিবিদ ও বিশ্লেষকরা। বিভিন্ন ক্ষেত্রে তথ্যের সত্যতা নিশ্চিত করার পাশাপাশি পরিসংখ্যান ব্যুরোকে সংস্কার ও আধুনিকায়নের তাগিদ দেন আলোচকরা। বিদেশি অর্থায়নে ডিজিটাইজেশনকে নিরুৎসাহিত করেন তারা। কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার রোধে সরকার নিষ্ক্রিয় বলে মন্তব্য করেন আলোচকরা। এই নির্বাচনে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বড় ধরনের নৈরাজ্যমূলক, বিশৃঙ্খলা সৃষ্টিকারী এবং বিভাজন সৃষ্টিকারী একটি উপাদান হতে পারে।
সেইটা নিয়ন্ত্রণ করা আগামী দিনে সুষ্ঠু নির্বাচনের জন্য একটা বড় উপাদান হিসেবে এখন সামনে এসেছে। আমি এই সরকারের, এই নির্বাচন কমিশনের, এই আইন প্রয়োগকারী সংস্থাদের পক্ষ থেকে এই ব্যাপারে যথেষ্ট সচেতনতা দেখি না, কার্যকর পদক্ষেপ দেখি না। এখন পর্যন্ত নির্বাচন বলতে যে কয়েক সপ্তাহ বাকি, সেটা কিন্তু সেই আবহ কিন্তু তৈরি হয়নি। সো নির্বাচন, এবং আমরা চাই না যে 2014, 18 কিংবা 2024-এর পুনরাবৃত্তি হোক, এবং সেটা যদি পলিটিক্যাল অ্যাক্টররা মেনেও নেয়, আমি মনে করি সেটা তাদের জন্য এবং দেশের জন্য কল্যাণকর হবে না। নাগরিকদের তথ্যের গোপনীয়তার জন্য নির্বাচন কমিশনের বাইরে একীভূত ও স্বায়ত্তশাসিত জাতীয় তথ্য ভাণ্ডার করার তাগিদ দেন আলোচকরা। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সেন্ট মার্টিন সহ দেশের পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে রাজনৈতিক সদিচ্ছার বিকল্প নেই। রাজধানীর একটি রেস্তোরাঁয় সেন্ট মার্টিন দ্বীপের মাস্টার প্ল্যান বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। বলেন, দেশের স্বার্থেই সেন্ট মার্টিন সংরক্ষণের উদ্যোগ। এ সময় জাতীয় দায়িত্ববোধের জায়গা থেকে দ্বীপটি রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। ট্যুরিজম হবে স্থানীয় জনগোষ্ঠী কেন্দ্রিক। আপনি ওখানে থাকেন, আপনার 2টা ঘর আছে, দরকার হলে সরকার সহায়তা দিয়ে আরেকটা ঘর আপনাকে তুলে দেবে। পর্যটকেরা স্থানীয় মানুষদের সাথে থেকে তাদের জীবন ধারণ কেমন সেটা দেখবে এবং প্রকৃতিকে উপভোগ করবে। প্রকৃতিকে নষ্ট করতে ওখানে ট্যুরিজম করতে দেওয়ার কোনো সুযোগ নাই। কোরাল ভেঙে রিসোর্টের দেয়ালে লাগানো হচ্ছে। এটা কারা করে জানেন? বহিরাগতরা করে। 16টি নদ নদী বেষ্টিত দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামে জেকে বসেছে শীত। কনকনে ঠান্ডা ও ঘন কুয়াশায় ঢেকে থাকছে রাস্তাঘাট সহ বিস্তীর্ণ এলাকা। প্রচণ্ড শীতে বিপর্যস্ত এখানকার প্রত্যন্ত অঞ্চলের খেটে খাওয়া দরিদ্র, অসহায় ও শীতার্ত মানুষ আক্রান্ত হচ্ছেন নানা শীতজনিত রোগে। প্রতিবারের মতো এবারও কুড়িগ্রামে শীতার্ত মানুষের শীত নিবারণে উষ্ণতা সরাতে শীতবস্ত্র নিয়ে গিয়ে এসেছে ট্রাই ফাউন্ডেশন। কুড়িগ্রাম প্রতিনিধি শ্যামল ভৌমিকের তথ্য, ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। প্রতিনিয়ত দুর্যোগের সাথে লড়াই করে বেঁচে থাকে নদ নদীময় কুড়িগ্রামের মানুষ। এবারের শীতেও কাহিল হয়ে পড়েছে এখানকার মানুষ, বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। তাই 2 দশকের ধারাবাহিকতায় প্রতি বছরের মতো এবারও নতুন বছরের শুরুতে দেশের বিভিন্ন জেলার পাশাপাশি কুড়িগ্রামেও শীতার্ত মানুষের পাশে এগিয়ে এসেছে ট্রাই ফাউন্ডেশন। কুড়িগ্রাম প্রেস ক্লাব চত্বর জেলা শহরের বিভিন্ন বস্তি সহ আশপাশের চর এলাকার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে ট্রাই ফাউন্ডেশন। শীতবস্ত্র পেয়ে আনন্দিত দরিদ্র ও শীতকাতর মানুষ। আমি কম্বল পাইলাম বাবা, খুব আমার উপকার হল, ভালো শীতের জন্য ঘুম পাইতে পারি না। কম্বল দিল, আমাদের খুব উপকার হইলো, শীতকালের জন্য খুব উপকার হইলো, কম্বল একটা দিয়ে দিচ্ছে। আল্লাহ মিলেইছে দিচ্ছে, যারা দিল তারাও আল্লাহ তাদের ভালো করুক, ভালো রাখুক। শীত নিবারণের জন্য ট্রাই ফাউন্ডেশনের কম্বল বিতরণের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে স্থানীয়রা। ট্রাই ফাউন্ডেশনকে আসলে তারা ঢাকা থেকে বুঝেছেন যে আমাদের এই হিমালয়, আমাদের দেশের এই জেলার মানুষের যে শীতের জন্য যে কষ্ট হচ্ছে, এই জন্য তারা এগিয়ে এসেছেন যে এই মানুষদের জন্য কিছু শীত বস্ত্র। ধন্যবাদ কুড়িগ্রামের প্রেস ক্লাবের পক্ষ থেকে। কুড়িগ্রামের শীতার্ত মানুষের পাশে সবসময়ই ট্রাই ফাউন্ডেশন দাঁড়িয়েছে। আমাদের প্রতি বছর নববর্ষের দিনে আসলে এই ট্রাই ফাউন্ডেশন যে শীতার্ত মানুষের পাশে দাঁড়ায়, এভাবে তাদেরকে শুভেচ্ছা জানাই, এটি সত্যি ভালো লাগার বিষয়। এটি অব্যাহত থাকবে বলে আমি আশা করি। সরকারের পাশাপাশি নানা প্রাকৃতিক দুর্যোগে ট্রাই ফাউন্ডেশনের মতো অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানান সমাজসেবীরা। আমরা আশা করি ট্রাই ফাউন্ডেশনের মতো যারা বিত্তবান আছে, বিভিন্ন বেসরকারি সংস্থা আছে, বিত্তবান মানুষ আছে, তারা কুড়িগ্রামের অসহায় মানুষগুলোর পাশে যদি একটা দৃষ্টি দেয়, তাহলে আমাদের এই মানুষগুলো একটু হলেও স্বস্তি পায়। শীতের তীব্রতা আরও বাড়লে গরম কাপড়ের অভাবের পাশাপাশি শীতজনিত রোগে ভুগবে কুড়িগ্রামের বিভিন্ন এলাকার মানুষ। তাই ট্রাই ফাউন্ডেশনের মতো অন্যান্য সংগঠন ও বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে ট্রাই ফাউন্ডেশনের সদস্যরা। আল মুকসিদ, চ্যানেল আই। এবারে জানাবো বিপিএল টি20-র খবর।
বিপিএলের দ্বাদশ আসরের ম্যাচ দিয়েই 2026 টি-20 বিশ্বকাপের প্রস্তুতি সারছে টাইগার স্কোয়াডে থাকা ক্রিকেটাররা। ওদিকে আইপিএল ইস্যুতে মোস্তাফিজকে বাদ দেওয়ার রেশ অন্য সতীর্থের মধ্যেও পড়েছে। আইসিসির মেগা ইভেন্টে যাওয়ার আগে বিপিএলের উইকেটকে আরও স্পোর্টিং চেয়েছেন সাইফুদ্দিন। বিল্লাল হোসেনের ভিডিওচিত্রে সিলেট থেকে আদিল আহমেদ শানের রিপোর্ট। বিপিএল চলাকালে টি-20 বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করায় টাইগার স্কোয়াডের ক্রিকেটারদের নিয়েই বাড়তি আগ্রহ সবার। ক্রিকেটারদের ফোকাস বিপিএল কেন্দ্রিক হলেও আইপিএল থেকে মুস্তাফিজকে সরিয়ে দেওয়ার ঘটনা কোনোভাবেই সমর্থন করছেন না তার জাতীয় দলের সতীর্থরা। ভবিষ্যতে আইপিএলের নাম দেওয়ার আগে নিজেদের সম্মানের দিকগুলোও ভাবতে চান তানজিম সাকিবের মতো তারকা ক্রিকেটাররা। আইপিএল থেকে ওনাকে কেন নাম সরাই দিল বা করলো, এটা আসলে আমরা কেউই জানি না। হয়তো পলিটিক্যাল ইস্যু হইতে পারে, বাট ক্রিকেটে পলিটিক্স না আসাটাই ভালো। আর আমরা তো চাই, আমরা তো পলিটিক্যাল দিক দিয়ে চিন্তা করি না। এজ এ প্লেয়ার হিসাবে আইপিএল খেলার ইচ্ছা থাকে, ওই হিসাবে আমরা নাম দিই। সো নেক্সট ইয়ার যদি এজেন্টের সাথে কথা বলে বা দেশে যারা আছে তাদের সাথে কথা বলে আমরা নাম দিব বা নাম দিব না। এবারে টি-20 বিশ্বকাপে অংশ নেওয়া নিয়ে কথা বলেছেন সাইফুদ্দিন। জানি না আসলে কি হবে, যেহেতু আমাদের কন্ট্রোলে নেই। আমরা আসলে যে কোনো ভেন্যুতে খেলতে সবসময় প্রস্তুত থাকি। আর যেহেতু আমরা বেশ কিছুদিন আগে শ্রীলঙ্কার মতো কন্ডিশনে আমরা টি-20 সিরিজ এবং পূর্ণাঙ্গ একটা সিরিজ খেলে এসেছি, তো আমাদের জন্য আরও অনেক বেশি অ্যাডজাস্ট করতে সুবিধা হবে আশা করি। তারপরে দেখা যাক, আমরা যে কোনো, সেটা ইন্ডিয়া হোক বা শ্রীলঙ্কা হোক, আমরা সবসময় প্রস্তুত। টি-20 বিশ্বকাপের জন্য বিপিএল এর উইকেট আরও স্পোর্টিং করার দাবি ক্রিকেটারদের। একদিন বিরতির পর ঢাকা ক্যাপিটালস এবং নোয়াখালী এক্সপ্রেসের ম্যাচ দিয়ে আবারও মাঠে গড়াবে বিপিএলের দ্বাদশ আসর। 8 পয়েন্ট নিয়ে এখন পয়েন্ট টেবিলের শীর্ষে আছে রংপুর রাইডার্স, আর 3টি ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের তলানিতে নোয়াখালী এক্সপ্রেস। দিনের ম্যাচগুলোতে 4 ছক্কার ফুলঝুরি ছুটলেও রাতের ম্যাচগুলো হচ্ছে লো স্কোরিং, তাই বিরতির দিনে বাড়তি কাজ করতে দেখা গেল উইকেট নিয়ে কিউরেটরদের। আর বিদেশি খেলোয়াড়দের পারফরমেন্সের পাশাপাশি টি-20 বিশ্বকাপের স্কোয়াডে থাকা বাংলাদেশি খেলোয়াড়দের প্রতি বাড়তি প্রত্যাশা এখানকার ভক্তদের। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম থেকে আদিল আহমেদ শান, চ্যানেল আই, সিলেট। দেখছেন চ্যানেলের সংবাদ। এই পর্যায়ে নিয়ে নিচ্ছে বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরব। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। দেশের প্রাকৃতিক সম্পদ রক্ষণাবেক্ষণে স্যাটেলাইট ব্যবহারের তাগিদ দিয়েছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ডাটা আদান প্রদানের মাধ্যমে দুর্যোগ কিংবা প্রাকৃতিক বিপর্যয়ের আগাম সতর্ক সংকেত পেতে এআই স্যাটেলাইটের বিকল্প নেই বলে জানালেন প্রধান উপদেষ্টার তথ্য ও প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। রাজধানীর সোনাগাঁও হোটেলে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি তুলে ধরে এআই স্যাটেলাইটের প্রয়োজনীয়তা ও সহজলভ্যতা। প্রধান উপদেষ্টার তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী সাশ্রয় স্যাটেলাইট ব্যবহার ও আন্তঃ মন্ত্রণালয়ের আদান প্রদানের তাগিদ দেন। 5 লক্ষ গাছ লাগানো হলো, এটা কিন্তু মনিটরিং। এখন কে বসে বসে 5 লক্ষ গাছ গুনবে আপনি আমাকে বলেন? এটা তো হাতে গুনে ফেলা অসম্ভব কাজ একটা। তো সেখানে যদি আমরা প্রযুক্তির সহায়তা নিয়ে একটা প্রকল্প করতে পারি, অন্তত একটা বনে আমরা এটা এক্সপেরিমেন্ট করতে পারি, আমার ধারণা তাতে জবাবদিহিতা বৃদ্ধি পাবে, তাতে দুর্নীতি কমবে। বৈধভাবে আমদানি ও বিক্রির মাধ্যমে দেশের মোবাইল হ্যান্ডসেট শিল্পে শৃঙ্খলা আনতে সরকার ঘোষিত NEIR চালুকে স্বাগত জানিয়েছে মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন। সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি জাকারিয়া শহীদ বলেন, অবৈধ মোবাইল হ্যান্ডসেটের কারণে প্রতি বছর 10,000 কোটি টাকার রাজস্ব হারায় দেশ। এর বাইরে অবৈধ ফোন সেটের মাধ্যমে অপরাধ প্রবণতা তো রয়েছেই। সে কারণেই দেশের 18টি স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানের এই সংগঠন বৈধ আমদানিকে উৎসাহ দিতে চায় বলে মন্তব্য করেন তিনি। তবে অবৈধ হ্যান্ডসেটের বাজার বন্ধ হয়ে গেলে তারা মনোপলি করবে কিনা এমন প্রশ্নের উত্তরে সংগঠনের নেতারা জানান, আন্তর্জাতিক বাজারের মোবাইলের দাম সম্পর্কে সবার ধারণা আছে, তাই সেই সুযোগ নেই। এই যে অবৈধ জিনিসটাকে করতে না দেওয়াটা কি বৈষম্য, নাকি আমরা বৈষম্যের শিকার হচ্ছি যারা বৈধভাবে বিজনেস করছি? তো বৈষম্যের শিকার তো আমরা হচ্ছি। আর এই যে NEIR, এটা তো বললাম যে পৃথিবীতে একমাত্র রেফারেন্স যে অবৈধ এবং বৈধ চ্যানেলে বাংলাদেশে বিজনেস চলছে, এটা কোথাও নাই। সুতরাং NEIR এর প্রশ্ন আমি রেফারেন্স আনতেইছি না। এবার যা রয়েছে নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ।
মার্কিন বাহিনীর অভিযানে আটক নিকোলা মাদুরো নিউ ইয়র্কের আদালতে নিজেকে এখনও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট দাবি করেছেন। মাদক পাচার ও সন্ত্রাসের অভিযোগ অস্বীকার করে নিজেদের নির্দোষ দাবি করেছেন মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস। মামলার পরবর্তী শুনানি 17 মার্চ। সুইজারল্যান্ডে মাদুরোর নামে থাকা সম্পদ জব্দ করেছে দেশটির সরকার। মাদুরোকে আটকের ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রয়োজনে আবারও অস্ত্র তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। এবারে রয়েছে কৃষি সংবাদ। চার বছর ধরে বন্ধ পঞ্চগড় সুগার মিলের আখ মারাই কার্যক্রম। এতে কর্মহীন হয়ে পড়েছেন মিলের কয়েকশো শ্রমিক কর্মচারী। স্থবির হয়ে পড়েছে মিল কেন্দ্রিক বাজার ও স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলো। একাধিকবার মিল চালুর উদ্যোগ নেওয়া হলেও নানা শর্ত ও জটিলতায় তা বাস্তবায়ন হয়নি। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। ভোলায় আশঙ্কাজনক হারে নেমে যাচ্ছে ভূগর্ভস্থ পানির স্তর। জলবায়ু পরিবর্তনের প্রভাবের সঙ্গে যুক্ত হয়েছে শহরের ভেতরে নির্বিচারে পুকুর ও জলাশয় ভরাট। এতে বাড়ছে গরম, দেখা দিচ্ছে সুপেয় পানির সংকট, ঝুঁকি বাড়ছে আর্সেনিকের। প্রশাসন জানিয়েছে পরিবেশ বিপর্যয় ঠেকাতে জলাশয় ও পুকুর সংরক্ষণ এবং সংস্কারে জোর দেওয়া হচ্ছে। ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। রাজধানী তেজগাঁয়ে বেঙ্গল মিট এর প্রধান কার্যালয়ে উন্নত পুষ্টিগুণ সম্পন্ন ওমেগা-3 সমৃদ্ধ ব্রয়লার মাংস উৎপাদনে কর্মশালা হয়েছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার BAU RIC এর এজ সাব প্রজেক্টের অধীনে এর আয়োজন করা হয়। ওমেগা-3 সমৃদ্ধ ব্রয়লার মাংস উৎপাদনের জন্য খাদ্যে নিউট্রাসিউটিক্যাল ফিড অ্যাডিটিন্ডের ব্যবহার শীর্ষক এ প্রকল্পের মূল উদ্দেশ্য হল বৈজ্ঞানিক উদ্ভাবনের মাধ্যমে পোলট্রি খাদ্যে পরিবর্তন এনে সাধারণ মুরগির মাংসকে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ করা। উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোসাম্মদ ইয়াসমিন আক্তার। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ডক্টর মোস্তাফিজুর রহমান এবং বেঙ্গল মিটের প্রধান নির্বাহী কর্মকর্তা AFM আসিফ সহ অন্যরা। রাজধানীতে গুগল এবং টিকটকের অংশীদার আলেফের সাথে অ্যাডভার্টাইজিং এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ AAAB-র সমঝোতা চুক্তি সই হয়েছে। বাংলাদেশ ডিজিটাল অ্যাডভার্টাইজিং খাতের উন্নয়নে আলেফ বাংলাদেশে গুগল ও টিকটক সহ বিভিন্ন বৈশ্বিক ডিজিটাল প্ল্যাটফর্মের অথরাইজ কমার্শিয়াল পার্টনার হিসেবে কাজ করছে। অনুষ্ঠানে ছিলেন AAAB-এর সভাপতি সানাউল আরেফিন, সাধারণ সম্পাদক সৈয়দ হাসানুল আপন এবং যুগ্ম সম্পাদক MA মারুফ, আলেফের কান্ট্রি ডিরেক্টর এহসানুল হক ও অন্যরা। সংবাদে এই পর্যায়ে আবারও সময় হয়ে গেল বিরতি নেবার। আর বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে আরও জানি ফিরব। উত্তর পশ্চিমের 10 জেলায় শৈত্যপ্রবাহ ও রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 7 ডিগ্রি সেলসিয়াস, বেড়েছে শীতজনিত রোগের প্রকোপ। বিরতির পর আবার আমন্ত্রণ, চলে যাচ্ছে এই পরবর্তী সংবাদগুলোতে। দেশের উত্তর পশ্চিমের 10 জেলায় মৃদু থেকে মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহ চলছে। রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তীব্র শীতের সাথে ঘন কুয়াশায় কমেছে দৃষ্টিসীমা। আগামী 11 জানুয়ারি পর্যন্ত শীতের এই পরিস্থিতি থাকার পূর্বাভাস রয়েছে। ঠান্ডায় বেড়েছে শ্বাসকষ্ট সহ শীতজনিত রোগের প্রকোপ। বিপাকে পড়েছেন শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ। আরও জানাচ্ছেন জান্নাতুল বাকে কেকা। একদিনের ব্যবধানে তাপমাত্রা 3 ডিগ্রি সেলসিয়াস কমে রাজশাহীতে মঙ্গলবার শুরু হয়েছে মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহ। তাপমাত্রা নেমে এসেছে 7 ডিগ্রি সেলসিয়াস, যা এই মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা। ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে দাঁড়িয়েছে 600 মিটার। তীব্র শীতে খেটে খাওয়া মানুষ, শিশু ও বয়স্করা বেশি ভোগান্তিতে পড়েছেন। এত পরিমাণ ঠান্ডা, তারপরও লোকজন নাই, ভাড়াও নাই, খুবই আমাদের সমস্যা। না, বাড়ি থেকে তো বাড়ানো যাচ্ছে না,
খুব সমস্যা। শীতে তো বাড়াইতে পারছি না, তো আমাদের তো সংসার আছে বা পেট আছে, পেট চালাইতে হবে, তার লেগে ওই একটু 8টার দিকে বাড়ায়। হিমেল হাওয়ায় শীতের প্রকোপ বেড়েছে উত্তর পশ্চিমের জেলা গাইবান্ধায়। দুর্ভোগে শ্রমজীবী মানুষ, দৃষ্টিসীমা কমে যাওয়ায় মহাসড়ক ও আঞ্চলিক সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। জেলার হাসপাতালগুলোতে শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে। আবহাওয়া অফিস বলছে আগামী 5 থেকে 6 দিন শীতের এই পরিস্থিতি থাকবে। বেসিক্যালি পশ্চিমা লঘুচাপ প্রতি মাসে একবার বা দুইবার আসতো, এবং যে সময় পশ্চিমা লঘুচাপ আসতো সেই সময় কি হয়, আপনার আকাশে যে ময়েশ্চার থাকে বা কুয়াশা থাকে পুরোপুরি বৃষ্টির মাধ্যমে এটা ক্লিয়ার হয়ে যায়। ওই সময় আকাশ ক্লিয়ার হয়ে যায়, দিনের বেলা সূর্য আলো থাকে এবং রাতের বেলা তাপমাত্রা কমে যায়, সেই সময় কোল্ড ওয়েভ বা সিভিয়ার কোল্ড ওয়েভ আসে। কিন্তু এখন দেখা যাচ্ছে পুরোটা অপোজিট হয়ে যাচ্ছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী 5-6 দিন পর বৃষ্টি হলে ঘন কুয়াশাচ্ছন্ন পরিস্থিতি কেটে যাবে। এরপরই মাঝারি থেকে তীব্র মাত্রার শৈত্যপ্রবাহ আরও বিস্তৃত হবে দেশের বিভিন্ন অঞ্চলে। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। দেশে থাইরয়েডজনিত রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতি করে এমন নীরব রোগ প্রতিরোধে সচেতনতা বাড়াতে রাজধানীতে থাইরয়েড সচেতনতা মাস উপলক্ষে সায়েন্টিফিক সেমিনার হয়েছে। বক্তারা মনে করেন আন্তর্জাতিক বৈজ্ঞানিক আলোচনা চিকিৎসকদের জ্ঞান অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে আরও বেশি সচেতনতা বাড়াবে। বিস্তারিত জাকিয়া আক্তারের রিপোর্টে। বাংলাদেশে বর্তমানে প্রতি 3 জনে একজন কোনো না কোনো থাইরয়েড সমস্যায় আক্রান্ত হলেও প্রায় 70% মানুষই তা জানেন না। দেশে পুরুষদের তুলনায় নারীরা 4 থেকে 5 গুণ বেশি আক্রান্ত হন থাইরয়েড রোগে। অ্যাসোসিয়েশন অফ ক্লিনিক্যাল এন্ডোক্রাইনোলজি অ্যান্ড ডায়াবেটোলজিস্ট অব বাংলাদেশ এসএডবির আয়োজনে সেমিনারে অংশ নেন দেশ বিদেশের এন্ডোক্রাইনোলজিস্ট, চিকিৎসক ও স্বাস্থ্য খাতের প্রতিনিধিরা। সুস্থ মা, সুস্থ সন্তান এবং সুস্থ জাতি গড়তে থাইরয়েড বিষয়ে গণসচেতনতা ছাড়া বিকল্প কোনো পথ নেই বলে জানান অ্যাসোসিয়েশন অফ ক্লিনিক্যাল এন্ডোক্রাইনোলজি অ্যান্ড ডায়াবেটোলজিস্ট অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ফরিদ উদ্দিন। চোখ বড় হলে পরেও থাইরয়েডের জন্য হতে পারে, গলা ফোলাও থাইরয়েডের জন্য হতে পারে, একটা বাচ্চা বাড়তেছে না এটাও থাইরয়েডের জন্য হতে পারে, একটা বাচ্চা স্কুল পারফরমেন্স খারাপ করছে এটাও থাইরয়েডের জন্য হতে পারে, একজনের বাচ্চা হচ্ছে না এটাও থাইরয়েডের জন্য হতে পারে, একজনের যে মাসিকের গণ্ডগোল এটাও থাইরয়েডের জন্য হতে পারে। সব ধরনের ঔষধই আমাদের দেশে অ্যাভেলেবল। এমনকি কাউকে যদি রেডিওআয়োডিন দিতে হয়, থাইরয়েডে ক্যান্সার হয়, তাহলে আমাদের নিউক্লিয়াস মেডিসিনের মাধ্যমে আমরা রেডিওআয়োডিন এগুলি দিতে পারে। সেমিনারে থাইরয়েড রোগের বর্তমান চিত্র, বাংলাদেশে রোগের ক্রমবর্ধমান প্রবণতা ও বিশ্বমানের চিকিৎসা পদ্ধতি ও গণসচেতনতা বাড়ানোর কৌশল নিয়ে আলোচনা করা হয় সেমিনারে। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। সংবাদে এ পর্যায়ে আরও একবার সময় হয়ে গেল বিরতি নেবার। আর বিরতির পর খেলার খবরে জানে ফিরব সংবাদে। গত 17 মাসে সড়ক, রেল, নৌ ও আকাশপথে দুর্ঘটনায় নিহত হয়েছেন 13,409 জন। রাজধানীর ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে সংবাদ সম্মেলনে তথ্য তুলে ধরেন সেভ দ্য রোড সংগঠনের মহাসচিব শান্তা ফারজানা। প্রতিবেদনে বলা হয় 2024 সালের অগাস্ট থেকে 2025 সালের ডিসেম্বর পর্যন্ত শুধু সড়কপথেই নিহত হয়েছেন 12,694 জন এবং আহত হয়েছেন 58,000-এর বেশি মানুষ। সংগঠনটির মতে ট্রাফিক আইন অমান্য, অবৈধ যান চলাচল, অতিরিক্ত গতি ও প্রশাসনিক নজরদারির ঘাটতি দুর্ঘটনার প্রধান কারণ। এছাড়া নৌপথে নিহত হয়েছেন 187 জন, রেলপথে 492 জন আর আকাশপথে একটি দুর্ঘটনায় প্রাণ হারান 36 জন। দুর্ঘটনা রোধে প্রতি 3 কিলোমিটারে পুলিশ বুথ স্থাপন সহ 7 দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়েছে সেভ দ্য রোড। এবারে জানাবো খেলার খবর। সংবাদ শেষ করবো, তবে যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। যুবলীগ নেতা বাপ্পির পরিকল্পনায় ওসমান হাদি হত্যা বলছে ডিএমপি। 20 দিনের মাথায় ফয়সাল সহ 17 জনকে অভিযুক্ত করে চার্জশিট। ত্রিমুখী অভিযোগে দ্বিগুণ দামেও সিলিন্ডার পাচ্ছেন না এলপিজি ভোক্তারা। খুচরা ব্যবসায়ীদের কারসাজি বলে উপদেষ্টার অভিযোগ। ঢাকা 17 আসনের নেতা কর্মীদের সঙ্গে তারেক রহমানের মত বিনিময়ে দলকে আরও সুসংগঠিত করতে করণীয় নিয়ে আলোচনা।
প্রার্থিতা ফিরে পেতে হামিদুর ও মান্না সহ আরও প্রার্থীর আবেদন। পাতানো নির্বাচনের চেষ্টা হলে এনসিপির মাঠে নামার ঘোষণা। 24শে গণহত্যার অভিযোগে সালমান আনিসুলের বিরুদ্ধে অভিযোগ গঠন নিয়ে আদেশ 12 জানুয়ারি। দুজনকে মূল পরিকল্পনাকারী উল্লেখ। এবং কুড়িগ্রামে শীতার্তদের ট্রাই ফাউন্ডেশনের কম্বল বিতরণ। অসহায় মানুষের পাশে দাঁড়াতে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান। প্রিয় দর্শক, এই ছিল চ্যানেলের সংবাদ এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।